বাবার বাড়ি থেকে তো কালকে রাত্রেই চলে এসেছি। তোমরা তো আগের ব্লগে দেখেছোই আমাদের আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সকাল, আর শ্বশুরবাড়ির সকাল মানেই তো কাজকর্ম শুরু। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই মুরগির ছানাগুলোকে ঘর থেকে বের করে বাইরে দিলাম, তারপরে ওদেরকে এক মুঠো চাল খেতে দিলাম, আর ওরা দেখো কি সুন্দর চাল খাচ্ছে। আর তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে আমাদের কিন্তু 6টা মুরগির ছানা ছিল। কালকে যেন একটা মুরগির ছানা কুকুরে খেয়ে নিয়েছে, তাই আর কি বাবারা বলছিল। তো এখন 5টা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মুরগির ছানাগুলোকে বের করে দিয়ে মারুলি দিয়ে দিয়েছি, তারপরে উঠোনগুলো রাস্তাগুলো ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন দেখো চলে এসেছি ঘরে। তো ঘরের ভিতরগুলো তো ঝাড় দিয়ে বের করে নিয়েছি, আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। একটা প্যাকেট ছিল সেটাকে ফেলে দিলাম, আর ঝাড় দেওয়ার পরে দেখো যে বাসনগুলো ছিল কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম, সেই এঁটো বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে চলে এলাম। আর বাসনগুলো ভিজিয়ে দেওয়ার পর আমি গেছিলাম বালতিটা আনতে, আর ঘর মোছা যে লাঠিটা আছে সেটাকে আনতে। আর এখন আমি বালতিটায় ঘর মোছার জন্য জল নিয়ে নিচ্ছি, আর লাঠিটাকে ধুয়ে নিচ্ছি। এবারে আমি ঘরগুলো মুছে নেব। ঘর মোছার জন্য জল নিয়ে আর লাঠিটা ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি। তারপরে তো একটু ফিনাইল দিয়ে ঘরগুলো মুছতে শুরু করেছি। আর অনেকদিন পরই বন্ধুরা ঘর মুছছি গো, কারণ সেই যে বাবার বাড়ি গেছিলাম তারপর থেকে তো ঘর মুছতে হয়নি, ঘর মোছার কাজটা মাই করতো। তো যাই হোক বন্ধুরা, চলো ঘরগুলো মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে ছবি দিদিভাই। দিদিভাই লিখেছে, তুমি বাড়ি চলে এসছো, খুব ভালো লাগছে, খুব মিস করছিলাম তোমার কাজকর্ম, তোমার পুকুর ঘাট, তোমার রান্না বান্না, তাড়াতাড়ি বাড়ির ভিডিও দিও। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। আর হ্যাঁ, সত্যি আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো কাজকর্ম করতে শুরু করে দিয়েছি, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। দ্বিতীয় কমেন্টটি হচ্ছে এক দিদিভাই লিখেছে, আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে, তোমার ভিডিওতে আমার ছেলের নামটা নিও। ছেলের নাম হচ্ছে রুদ্রজিৎ। এই যে রুদ্রজিৎ, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব খুব ভালো থেকো। আর পরের কমেন্টটি হচ্ছে রত্না বর্মন। সে লিখেছে, তোমার ছেলেকে দেখতে খুব ভালো লাগে, খুব মিষ্টি, আর তোমার কথাগুলো খুব সুন্দর। তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমাদের ভালো মন্দ তো তোমরাই ভালো বুঝবে, কারণ আমাদেরকে রোজ তোমরাই তো দেখছো, তাই না বলো? তো যাই হোক, ঘরগুলো মোছার পর আমি আবার বালতিতে করে জল নিয়ে এসেছিলাম, তারপরে দেখো গ্যাসটাকে মুছে নিলাম। আর গ্যাসে তো সকালবেলা চা হয়েছিল, তো সেই জন্য দুধ টুধ আর কি পড়েছিল। আর আজকে নিচেরটা না আরও নেতা দিয়ে মুছলাম না, এই স্ট্যান্ড লাঠিটা দিয়ে একটু নিচেরটা মুছে দিচ্ছি। গ্যাসের ঘরটা মোছার পর দেখো পুকুর ঘাটে চলে এলাম, আর এখন আমি বাসনগুলো মেজে নেব। আর বাসনগুলো তো আগেই ভিজিয়েছিলাম, ওই যে ঘর মোছার আগে ভিজিয়ে গেলাম, তো ভালোই আর কি ভিজে গেছে। আর দেখছো আমার যে ছায়া সাবানের বাটিটা আছে, বাটিটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। সেই যে যাওয়ার আগে ছায়া সাবান নিয়ে রেখেছিলাম, সাবানটাও ক্ষয় হয়ে গেছে, আর ছাইটাও কিন্তু শেষ হয়ে গেছে, দিদি আর ছাই মেশায়নি। তো যাই হোক, এই সকালের বাসনটা কোনো রকমে এটা দিয়ে মেজে নিই, পরে তখন ছাই মেশাবো আর একটা সাবান নিয়ে আসবো। এত সকালে আর দোকান গেলাম না সাবান নিয়ে আসার জন্য। আর জানো, জলটা না এমন জায়গায় দাঁড়িয়েছে, বাসন ধুতে না খুব অসুবিধা হচ্ছে। দেখো ওপর সিঁড়িটায় বসে যদি ধোবো মনে করছি, তাহলে কিন্তু ওই দূরের যে জলটা আছে বেশি জলটা, সেটা কিন্তু নাগাল পাচ্ছি না। তাই আমাকে কি করতে হবে, বাসনগুলো মেজে নেওয়ার পর দেখো জলের ওপরে দাঁড়িয়ে পড়লাম, আর গুঁড়ি হয়ে কিন্তু বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এভাবেই ধুতে হবে, নইলে বসে বসে যে ধোবো তাহলে আর ওই যে বেশি জলটার দিকে নাগাল পাচ্ছি না, আর এদিকে অল্প জল দাঁড়িয়ে আছে সিঁড়িটায়, সেই জন্য ধোয়া হচ্ছে না। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে যে তোমার পুকুর ঘাটটাকে খুব মিস করছি। সত্যি গো বন্ধুরা, পুকুর ঘাটটাকে না আমিও মিস করছিলাম। তো যাই হোক, দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেল, আর আমি এখন ঘরে নিয়ে চলে আসছি। দেখো ঘর থেকে বেরিয়ে পড়লাম এক ব্যাগ কাপড় জামা আর বড় একটা গামলা নিয়ে।
ওই যে বেড়াতে গেছিলাম, জামা কাপড়গুলো তো কাচাই হয়নি, তাই জামা কাপড়গুলো এখন সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো ব্যাগটাও নিয়ে চলে এসেছি, ভাবছি ব্যাগটাকেও সার্ফ জলে ভিজিয়ে কেচে দেবো। তো টাইম কল থেকে এক বালতি জল নিয়ে এলাম, দেখো বড় গামলাটায় জল দিয়ে দিলাম। আর বড় গামলা হলে কি হয়, সার্ফ জামা কিন্তু ভেজাতে সুবিধা হয়। প্যাকেটটা তো কোনো রকমে কাটতে পারছিলাম না, তাই দেখো একটা কঞ্চি নিলাম, দিয়ে ফুটো করে আর কি ছিঁড়ে নিলাম। তো এখন সার্ফ দিয়ে দিচ্ছি, আর বেশি করে একটু সার্ফ দিতে হবে, নইলে ভালো কাঁচা হবে না, তাই না? আর দেখো চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর এখন তো শরতের আকাশ, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো যাই হোক দেখো ব্যাগ থেকে বের করছি, আর আমি কিন্তু গামলার মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আমি ভাঁজ করাই ছিল, কালকে না আমি ভালো করে দেখে নিয়েছিলাম, যেগুলো কাচতে হবে সেগুলো আর কি যেমন তেমন করে রেখে দিয়েছি, আর যেগুলো পরিনি আর কি ব্যবহার করিনি সেগুলো ভরে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো তো ভেজানো হলো, এবারে যেন অনেক বড় একটা কাজ আছে। ওই যে কয়েকদিন ধরে ছিলাম না, তো সেই জন্য না অনেকগুলো গোবর জড়ো হয়ে গেছে। এই দেখো একদম দুটো বড় বড় গামলার দু গামলা একদম গোবর, তো এই গোবরগুলো সব কিন্তু দিতে হবে। আর এই দেখো দেওয়াল পুরো ফাঁকা, একটাও কিন্তু ঘুটে দেওয়া নেই। যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো দিদি মানে ছাড়িয়েছিল, দিয়ে শুকিয়ে রেখেছিল, তো গোবরগুলো আর কি দিতে পারিনি, একাও কতবার সামলাবে বলো, তাই না? তো যাই হোক এখন এই গোবরগুলোকে মাখবো, মেখে দেওয়ালে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে গোবর দেওয়াটা শেয়ার করতে পারছি না গো, গোবরগুলো দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গোবরগুলো দিতে তো আমার অনেকক্ষণ সময় লেগে গেল, কারণ অনেকগুলোই গোবর ছিল। প্রথমে পায়ে করে নরম করে নিলাম, তারপরে হাতে করে মেখে গোবরগুলো দেওয়ালে দিয়ে দিলাম। তো তারপর তো আর ঘরে আসিনি, সেই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম জামা কাপড়গুলো পুকুর ঘাটে কেচে নিয়ে এলাম। আর আমাদের পুকুর ঘাটটা তো তোমরা দেখেছোই, সকালে সিঁড়িটা ডুবে গেছে, তো সেই জন্য না কাঁচা হয়নি। সেই যে শিবতলার ঘাট আছে, আগের বারে একবার গেছিলাম, ওই ঘাটে গিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম। তো দেখো এখন উঠোনে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর রোদটা বেশ ভালোই করেছে, তাই সকাল সকালে কিন্তু কেচে দিলাম, ও বেলা না হতে হতেই শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরেই আমি গেছিলাম স্নান করতে। দেখো এখন স্নান করে চলে এসেছি, দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। আর যেন সকালে তো অনেক গোবর দিতে হলো, তারপরে অনেকগুলো জামা কাপড় কাচা ছিল সেগুলো কাচলাম, তার জন্য না মুড়ি খাবার করা হয়নি, দেরি হয়ে গেছিল। তো সবাই চা দিয়ে খেয়ে নিয়েছে, তো আমি ভাবলাম একটু চানাচুর নিয়ে আসি, নইলে রুদ্র আর কি খেতে চাইবে না, তাই দোকান থেকে 10 টাকার চানাচুর নিয়ে এলাম। আর শশা ছিল, ওই যে বাবাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু নিয়ে এসেছিলাম। ওই শশা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিলাম, দিয়ে মুড়িটা আর কি ঝালমুড়ির মতো মেখে নিলাম। তো দেখো রুদ্রকেও বাটিতে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর আমি দেখো নিচে বসে বসে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, করে হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়া করেই দেখো চলে এলাম উনুন সালে উনুন ধরানোর জন্য। আর কয়েকদিন তো বাবার বাড়িতে ছিলাম, ওখানে তো গ্যাসেই রান্না হচ্ছিল, আমাকে অবশ্য করতে হয়নি, মাই করছিল, শুধু আসার দিনকে ডিমের অমলেটটা আমি করেছিলাম। তো যাই হোক দেখো দুটো প্যাকেট নিয়ে চলে এসেছি আটার, আর আজকে আটার প্যাকেট দিয়ে কিন্তু উনুন ধরাবো। কয়েকদিন আগে তো খড় দিয়ে জ্বালাচ্ছিলাম, খড় দিয়ে জ্বালালে না অনেকক্ষণ ধোয়া হয়, আর প্যাকেট দিয়ে জ্বালালে কি হয় মানে তাড়াতাড়ি ধরে যায়। খড় দিয়ে জ্বালালে দেখতাম ঘরে উনুনে আগুন দিয়ে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপা হয়ে যেত, তাও ধোয়া হয়ে যেত, ধরতই না। আর দেখছি প্যাকেটে ধরালে না কি হয়, আর হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে না লেপতে কিন্তু উনুনটা ভালোভাবেই ধরে যায়। তো দেখো ওদিকে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে গেছিলাম, এসে দেখছি উনুনটা একদম দাও দাও করে জ্বলে উঠেছে। তো দেখো তাড়াতাড়ি করে আবার জলটা নিয়ে এলাম, দিয়ে হাঁড়িতে জলটা দিয়ে হাঁড়িটা দেখো বসিয়ে দিলাম, আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। তো তারপরে তো কিছু কাটাকুটি হয়নি, এদিকে উনুনও ধরে গেছে, তাই দেখো আলুগুলোকে এখানে নিয়ে এসে কেটে নিচ্ছি। আর যে ঢ্যাঁড়স আর কি নিয়ে আসা হয়েছিল বাবাদের বাড়িতে, ঢ্যাঁড়সটা আগে কেটে নিয়েছিলাম, যে এদিকটায় কড়াই আর কি ঢ্যাঁড়সের চচ্চড়ি করব, সেই জন্য একটু ভেজে ভাপাতে দিয়েছি। আমি তো আলুগুলো কাটছিলাম, আর ওদিকে কিন্তু ভাতের জলটা গরম হয়ে গেছে, তাই দেখো চাল মেপে নিলাম, দিয়ে চলে এলাম কলতলাতে। কলতলায় আজকে তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে, কারণ ওই যে পাশের গ্রামে না মনসা পুজো আছে, তো সেই জন্য সারাদিনই জল চলছে, তাই ভাবলাম চালটা কলের জলেই ধুয়ে নিয়ে আসি,
তাই দেখো কলের জলে চালটাকে ধুয়ে নিচ্ছি। তো কি হয়েছে জানো, আটা আর চাল তো রেশন থেকে একসঙ্গে নিয়ে আসা হয়েছিল, সেই জন্য খুব আটা আটা হয়েছিল, তাই আর কি 7-8 বার আর কি ধুতে হলো, তারপর চালটা ভালোভাবে পরিষ্কার হলো। তো যাই হোক দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর জলটা খুবই গরম হয়ে গেছে, কতটা ভাব উঠছে দেখো, একটু ছেটা ফোটা লাগছে আমার হাতে, খুব ছাকা লাগছে। তো যাই হোক চালটাকে আমি এখন সব ভালো করে দিয়ে দেবো। রান্নাবান্না সব শেষের দিকে, ওই যে দেখছো ঢেঁড়সের চচ্চড়িটা হয়ে গেছে, আর একটা টক করবো নিরামিষ, সেই যে টমেটো তারপরে সজনে ডাঁটা আলু দিয়ে একটু তেঁতুল ভিজিয়েছি, এটা দিয়ে একটা টক বানাবো নিরামিষ, আর বড়ি দেবো। আর এদিকে দেখো একটা তরকারি করছি, এই ঝিঙে আলু পেঁপে তারপর পুঁই শাক মসুর ডাল দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তো এটা এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা এইমাত্র নামিয়ে নেব, তারপরে হচ্ছে টকটা করে নিলে আমার রান্নাবান্না একদম কমপ্লিট। দেখা সব কিছু রেডি, টকটা করে নিলে হয়ে যাবে। আর কি গরম কি বলবো, থাকতে পারছি না, যে কখন পালাবো এখান থেকে। আমি তো রান্না করছিলাম, আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আজকে কতটা গরম আর কতটা রোদ। তাই দেখো বর আমার জন্য আমরা থেতলে নিয়ে এলো, সেই যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বিলেতে আমরা, সেইগুলোই দেখো একদম ঝাল, দেখো ঝাল, মানে টক ঝাল মিষ্টি। আর এই গরমে বুঝতে পারছো চোখ মুখ লালে, এই টক ঝাল মিষ্টি খেতে কতটা ভালো লাগবে। তো তারা খেয়ে দেখি কেমন হয়েছে। এমনিতেই খেতে ভালো লাগে আমরা গুলো, দারুণ লাগছে। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একদম গুঁড়ো আর কিছু এই দিই। গরমে খেতে তো আরোই ভালো লাগছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। গুঁড়ো লঙ্কা কিছু দিইনি, আবার শুকনো শুকনো সব কাঁচা দিয়েছি, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছি, আবার চিনি লবণ বিট লবণ সব দিয়েছি, সরষের তেল সবকিছু দিয়ে দারুণ হয়েছে গো, আমার থেকে ভালো। আমি এতটা ভালো করতে পারিনি। বাপরে ঝাল লাগছে। কি স্বাদ, সেই স্বাদ যেটা ভোলা যাবে না। একটা আঠি মুখে পড়ে নি। দারুণ। রান্না বান্না করলাম, করে একটু বসলাম, যা গরম, না বসলে আর পারছিলাম না। তারপরে হাঁড়ি কড়াই গুলো মেজে নিয়ে এসে দেখো খেতে বসে পড়েছি। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, রুদ্রকেও খাইয়ে দিয়েছি, আর দিদি আমি আর রুদ্র বাবা এখন খেয়ে নিচ্ছি। আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছি, তার একবার বলছি। আজকে ওই যে আলু পেঁপে পুঁই শাক তারপরে মসুর ডাল দিয়ে একটা তরকারি করেছি, আর ঢেঁড়সের চচ্চড়ি, আর একটা টক করেছি এই আলু তারপরে বড়ি সজনে ডাঁটা দিয়ে। এক এক করে তো সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখো বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি, আর বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর হাঁসটা দেখো আমার কাছেই আছে, আমার হাতের কাছে কয়েকটা ভাত পড়ে আছে জানো তো, কিন্তু ও খেতে চাইছে, কিন্তু সাহস পাচ্ছে না আমার হাতের কাছে যাওয়ার, তো যেতে পারলো না। আবার আমি যখন বাসনগুলো ধুতে শুরু করলাম, ও না ভয় পেয়ে পালিয়ে গেল। তো আর প্রচণ্ড রোদ দেখো, আমার মানে মুখে ছটা লাগছে, সূর্যর ছটা লাগছে, আবার জলের আবার থালা বাসনেরগুলোতে আর কি ছটা লাগছে। তো যাই হোক রোদে বসেই দেখো বাসনগুলো মেজে নিলাম। আর ওই যে বলছিলাম বসতে অসুবিধা হচ্ছে আর কি, তো দেখো সেই জন্য একটা ইট নিয়ে এসেছি, দিয়ে ইটের ওপরে আর কি বসে বাসনগুলো মেজে নিলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি একা একা উঠোনে বসে কি করছি, না গো না, আমি এমনি এমনি বসে নেই, আমি এখানে কাজ করার জন্যই বসে আছি। আমার তো আর কাজের শেষ নেই। রুদ্রসোনাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, একটুখানি ঘুমালো, প্রচণ্ড গরম ঘরে তো, সেই জন্য বেশিক্ষণ ঘুমালোই না। আর দেখো রুদ্র বাবা একদম পেঁয়াজ নিয়ে এলো, তো কি বলো তো, পেঁয়াজগুলো এখন বাছতে হবে। ও বললো বেছে দাও। কেন বাছছি জানো তো, কালকে তো মাকে আর কি ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে বর্ধমানে, মা বাবা দিদি আর কি যাবে, তো সেই জন্য বর্ধমানে ডাক্তার দেখিয়ে তো সেই দিন বাড়ি আসতে পারবে না, কারণ মা বাবা দুজনেরই তো শরীরটা ভালো নেই, আসতে গেলে অনেকটাই ধকল হয়ে যাবে। তো সেই জন্য বাবা মারা আর কি যাবে বড় ননদের বাড়িতে, তাই যাবে, সেই জন্য ভাবলাম যে এক ঝোলা আর কি পেঁয়াজ দিই, দিদিরা তো পেঁয়াজ কিনেই খাচ্ছে, তাই এই পেঁয়াজগুলো বেছে দেখো এই ঝোলাটার মধ্যে ভরে দিচ্ছি, এক ঝোলা পেঁয়াজ আর কি নিয়ে যাবে। আর এদিকে রুদ্র দুষ্টুমি দেখো, ওই যে ধামাটাকে বারে বারে ঢাকা নিচ্ছে আর খেলা করছে, ওকে বারণ করছি যে ধুলো লেগে আছে, ওটা পেঁয়াজ নিয়ে এলো, তাও কথা শুনছে না, ওরা তো বাচ্চা, একটু তো দুষ্টুমি করবেই। আমি যতবার ঢাকনা খুলছি ও আবার ঢাকনা নিয়ে নিচ্ছে। আমার বাবা পেঁয়াজ বিস্কুট করে আমাকে বিরিয়ানি এনে দিবে। আর জানো ছেলেটার কি হয়েছে কে জানে, সকাল থেকে না বিরিয়ানি করছে, হয়তো বা কারো খাওয়া দেখেছে বা কিছু। এই যে পেঁয়াজগুলো বাছলাম ও ভাবছে বিক্রি করব, দিয়ে আমাকে বলছে জানো মা এগুলো দিয়ে কি বিরিয়ানি আনবে, তাই বলছে। তো যাই হোক ছেলেটা যখন খেতে চেয়েছে ওর বাবাকে বলবো বিরিয়ানি নিয়ে আসতে। যাই হোক পেঁয়াজগুলো তো বাছার পর
খোসাগুলো আর কি ঝেঁটিয়ে পরিষ্কার করে নিয়ে ফেলে দিয়ে এলাম। তারপরে দেখো জল ভরতে ছিল, অনেকগুলোই বোতল ফাঁকা হয়ে আছে, আবার দুটো বালতিও ফাঁকা হয়ে আছে, তাই চলে এলাম জলগুলো ভরে নেওয়ার জন্য। তো এখন আমি জলগুলো ভরে নেব। আর জলগুলো ভরে নেওয়ার পর ভাবছি একটু গা ধোবো আর কি। বুঝতেই পারছো প্রচণ্ড গরম, আবার কাজ করলাম, তো সেই জন্য না একদম ঘেমে গেছে, পুরোটাই আর কি ঘেমে গেছে, তাই ভাবছি একটু গা ধুয়ে নেব। গা একদম পুরো জ্বালা করছে। তো বোতলগুলো প্রথমে ভরে নিচ্ছি, দিয়ে বালতি দুটোকে পরে ভরে নেব। এই যে চা করছি আর তরকারি গরম করছি। আজকে যা গরম, যদি তরকারি না গরম করে সন্ধ্যেবেলা রাত্রে আর খাওয়া যাবে না। আর এই যে এটা গরম করা হয়নি, এটা গরম করলাম। ওয়ের তরকারিটা সবাই বলছে নাকি খেতে খুব ভালো হয়েছে, তাই বেশি বেশি করে খেয়ে নিয়েছে, দেখো একটুখানি আছে। এই যে ঢেঁড়সের চচ্চড়ি অল্পই তো হয়েছিল, তো একটুখানি আছে, বাটিতে রাখা হয়েছিল, বাটিতে দেখো গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে নেবো এবার। চাটা ঢেলে নিই। আর আমাদের তো সন্ধ্যেবেলা একদম এক হাঁড়ি চা হয়। এবার দুধ চা, সবাই দুধ চা আর কি পছন্দ করে, লাল চাটা খুবই কম হয়। যখন দুধ থাকে না বাড়িতে তখন আর কি লাল চাটা নেই। চলো চা দেবো, ঘরে চলো। তো দেখো চাটা করে নিয়ে ঘরে চলে এলাম, আর এখন সবাইকে চা দিয়ে দেব। এখানে রুদ্র বাবা তারপরে মা ভাগ্নি বসে আছে, আর যেন কাকিমারা তাল লুচি করেছে, তো লুচি দিয়ে গেল, সবার একটা করে আর কি দিয়েছে, তাই সবাইকে এক কাপ চা আর একটা করে লুচি দিয়ে দিচ্ছি। তো সন্ধেবেলা আজকে আর কেউ মুড়ি খাবে না, এই চা লুচি কিন্তু সবাই মিলে খেয়ে নেব। সবাইকে চা লুচি দিয়ে দিলাম, তারপরে দেখো আমারটাও নিয়ে বসে পড়লাম, আর দিদিরটাও নিয়ে চলে এসছে। আর এখন দেখো সপরিবারে আমরা চা আর তাল লুচি খেয়ে নিচ্ছি। এখানে রুদ্র নেই, কাকিমা এসেছিল, দিয়ে লুচি গিয়ে দিয়ে গেল, আর রুদ্রকে হচ্ছে নিয়ে গেল। আর চা লুচি বলো আর হচ্ছে চা মুড়ি বলো, সন্ধেবেলা যেটা খাই আমরা কিন্তু সবাই একসাথে বসে গল্প করি আর খাই। সবার তো চা লুচি খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো বারান্দায় কিন্তু আজকে রুদ্রকে পড়তে বসিয়েছি। আর ওই যে পেঁয়াজগুলো আর কি ঝোলার মধ্যে রাখা হয়েছিল, সেই ঝোলাটাকে বাবা সেলাই করে নিচ্ছে, আর দিদি একটু ধরে আছে। আর সেলাই না করলে কি হবে বলো তো, ওই যে ট্রেনে যাবে, যদি পড়ে যায় গোল জিনিস এদিক ওদিক ছড়িয়ে যাবে, তো সেই জন্য সেলাই করে মুখটা বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন তো রুদ্রসোনাকে পড়াবো, আর কোনো কাজ নেই। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।